প্রিয় ভিউয়ার্স, পানিয়া পুকুরি 21 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিখ্যাত কবি জর্জ হারবার্ট এর দ্য কলার এই কবিতাটি সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা লাইন বা লাইন কবিতাটি এক্সপ্লেন করব। ধার্মিক কবি জর্জ হারবার্ট এর জীবনী সম্পর্কে একটি ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে, সেটা দেখে নিলে তোমাদের অনেক উপকার হবে। এবং এই কবিতার বাংলা সামারি, থিম, টোন এবং কবিতার তত্ত্ব সম্পর্কেও একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটাও দেখে নিলে তোমাদের অনেক উপকার হবে। আজকে আমরা সরাসরি কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেন করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দ্য কলার এই কবিতাটি বিখ্যাত কবি জর্জ হারবার্ট তার মৃত্যুর বছরেই 1633 সালে তার বিশ্বস্ত বন্ধু নিকোলাস দি টেম্পল নামে একটি কাব্যগ্রন্থে প্রকাশের মাধ্যমে এটি প্রকাশ করেন। এই কবিতায় গলাবন্ধনী বা কলার বলতে সময়ের সীমাবদ্ধ জীবনযাত্রার কথা তুলে ধরেছেন কবি। এখানে মানব জীবনের যে শৃঙ্খলিত রূপ রয়েছে সেটি তিনি বর্ণনা করেছেন। ফার্স্ট লাইন, I struck the board and cried no more. কবি বলতেছেন I struck, আমি সজোরে আঘাত হানছি, দ্য বোর্ড, টেবিলের উপর। I struck the board, আমি টেবিলের উপর সজোরে আঘাত হানলাম, and cried, এবং চিৎকার করলাম, no more, আর নয়, I'll abroad, আমি বাইরে যাব। এখানে কবি শৃঙ্খলিত যে নিয়ম কানুন, যে সামাজিক রীতিনীতি ব্যবস্থা রয়েছে এইটার কথা বলতেছেন, যে আমি এই সীমাবদ্ধ জীবনের ভিতর থাকতে চাই না, আমি এখান থেকে বাইরে যেতে চাই। অর্থাৎ কবি যখন চার্চে ধর্মযাজক হিসেবে নিযুক্ত ছিলেন তখন তিনি সেখানে অনেকগুলো রুলস, অনেকগুলো নিয়ম নীতি ধরাবাঁধার জীবনের মধ্যে ছিলেন, যার কারণে তিনি বলতেছেন আমি এই নিয়ম নীতি ধরাবাঁধা জীবনশৈলীর মধ্যে আর থাকতে চাই না, আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই, আনন্দ উচ্ছ্বাসে থাকতে চাই। আমার জীবনটা স্বল্প সময়ের জন্য, এই স্বল্প সময়ের জীবনটা আমি এভাবে শেষ করে দিতে পারি না। এজন্য কবি তিনি হতাশা বোধ করতেছিলেন এবং তিনি এই শৃঙ্খলিত রূপ থেকে বের হয়ে আসতে চাচ্ছিলেন। তৃতীয় নম্বর লাইনে, হোয়াট শ্যাল আই ইভার সাই অ্যান্ড পাইন, কি আমি কি আমার জীবনটা এভাবে দীর্ঘশ্বাস আর বেদনা নিয়েই থাকব? আমি কি আমার জীবনে কখনো সুখ পাবো না? সাই বলতে দীর্ঘশ্বাস এবং পাইন বলতে আক্ষেপ বোঝানো হয়েছে। শ্যাল আই ইভার সাই অ্যান্ড পাইন, আমি কি আমার জীবনটা এভাবে দীর্ঘশ্বাস আর বেদনা নিয়েই থাকব? তারপরে বলা হয়েছে মাই লাইন্স, আমার ভাগ্য, অ্যান্ড লাইফ আর ফ্রি, এবং আমার জীবন মুক্ত হবে। ফ্রি অ্যাজ দ্য রোড, এটার মহাসড়কের মতো ফ্রি হবে, মহাসড়কের মতো মুক্ত হবে। মহাসড়ক যেমন সামনের দিকে অগ্রসর হইতেছে, সেটা পিছন দিকে ফিরে না, তেমনইভাবে আমার জীবনটা শুধু সামনের দিকে এগোবে, সেটা আর পিছনে ব্যাক করবে না। লুজ অ্যাজ দ্য উইন্ড, এবং বাতাসের মতো ঢিলা হবে। অ্যাজ লার্জ অ্যাজ স্টোর, এবং এটা এতই বিশাল, এতই বড় হবে যেটা একটা স্টোরের মতো, যেখানে গুদামজাত করা হয়। স্টোর বলতে এখানে গুদামজাতের যে ঘর সেটাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যে আমার জীবনটা, আমার ভাগ্যটা এটা একদিন মুক্ত হবে, এবং মুক্ত হবে মহাসড়কের মতো, এবং এটা ঢিলা ঢালা হবে বাতাসের মতো, যেটা বাধা বন্ধনহীন এবং গোলাঘরের মতো সুবিশাল। তারপরে বলা হয়েছে শ্যাল আই বি স্টিল ইন স্যুট, স্যুট বলতে পোশাক, কিন্তু এখানে নিয়মের যে ধরাবাঁধা জীবন রয়েছে, এই জীবনের যে জ্বালা যন্ত্রণা রয়েছে, ঝামেলা রয়েছে, এটাকে উদ্দেশ্য করে বলা হয়েছে শ্যাল আই বি স্টিল ইন স্যুট, আমি কি এই ধরাশায়ী জীবনের ভিতর, আমি কি এই বেদনাময় জীবনের মধ্যেই সবসময় থাকব? হ্যাভ আই নো হারভেস্ট, হারভেস্ট অর্থ ফসল, কবি বলতেছে হ্যাভ আই নো হারভেস্ট, আমার জীবনের কোনো কি ফসল নেই, আমার জীবনে কি কোনো প্রাপ্তি নেই?
বাট এ থর্ন, একেবারে কাটা ছাড়া, থর্ন বলতে কাটা। আমার জীবনে কি কাটা ছাড়া কোনো ফসল নাই? টু লেট মি ব্লাড, এবং আমাকে যেটা রক্তাক্ত করেছে, যেটা আমাকে ক্ষতবিক্ষত করে, সেটা ছাড়া কি আমার জীবনে কোনো সুখ নাই? অ্যান্ড নট রিস্টোর, এবং এটা থেকে আমাকে পুনরুদ্ধারের জন্য কোনো কিছুই কি নাই, যা থেকে মুক্ত হয়ে আমি স্বাধীনভাবে বসবাস করতে পারি? আমি এই ধরাশায়ী এই নিয়ম নীতির মধ্যে থাকতে চাই না, আমি আমার জীবনকে উপভোগ করতে চাই। এই জন্য কবি বলতেছে, আমার জীবনে কি ফসল নাই যেখানে শুধু কাটায় ভরা? আমার জীবনে কি কোনো সুখ শান্তি নাই যেখানে রক্ত ছড়াছড়ি শুধু? এবং এটা থেকে কি পুনরুদ্ধার করার কোনো ব্যবস্থা নাই? হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফ্রুট, কর্ডিয়াল ফ্রুট বলতে সৌহার্দ্যপূর্ণ ফল বা সুস্বাদু ফল বোঝানো হয়েছে। হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফ্রুট, অর্থাৎ আমি আমার জীবনের সব থেকে মূল্যবান যে জিনিসটা হারিয়েছি সেটা হচ্ছে আমার জীবনের সুখ। কর্ডিয়াল ফ্রুট, এখানে সুখকে উদ্দেশ্য করা হয়েছে। আই হ্যাভ লস্ট, আমি সব কিছুই হারিয়েছি, উইথ কর্ডিয়াল ফ্রুট, আমার জীবনের সুখ যেটা, সেটার সাথে সাথে আমি সব কিছুই হারিয়ে ফেলেছি। এরপরে কবি বলতেছেন, শিওর দেয়ার ওয়াজ ওয়াইন, অবশ্যই নিশ্চিতভাবে, দেয়ার ওয়াজ ওয়াইন, সেখানে সুখ ছিল। ওয়াইন বলতে মদ বোঝানো হয়েছে। মদ যেহেতু তৎকালীন সমাজ ব্যবস্থার আনন্দ উচ্ছ্বাসের একটি বিষয়বস্তু ছিল, এজন্য এখানে মদকে উদ্দেশ্য করে বলা হয়েছে শিওর দেয়ার ওয়াজ ওয়াইন, সেখানে নিশ্চিতভাবে সুখ ছিল। বিফোর মাই সাইন্স, যখন আমার দীর্ঘশ্বাস, ডিড ড্রাই ইট, এটাকে শুকিয়ে ফেলেছে। আমার দীর্ঘশ্বাস যতক্ষণ পর্যন্ত না এটাকে শুকিয়ে ফেলেছে ততক্ষণ পর্যন্ত সেখানে সুখ ছিল। দেয়ার ওয়াজ কর্ন বিফোর মাই টিয়ার্স ডিড ড্রাউন ইট, এবং সেখানে কর্ন বলতে শস্য রয়েছিল, সেখানে ফসল রয়েছিল, কিন্তু মাই টিয়ার্স, আমার চক্ষুর অশ্রু, ডিড ড্রাউন ইট, এটাকে ডুবিয়ে দিয়েছে। দেয়ার ওয়াজ কর্ন বিফোর মাই টিয়ার্স ডিড ড্রাউন ইট, সেখানে শস্য ছিল কিন্তু আমার অশ্রুতে এটা ডুবিয়ে গিয়েছিল। ইজ দ্য ইয়ার অনলি লস টু মি, এ বছরটা কি শুধু আমার হারানোরই সময়? একমাত্র আমি কি হারালাম জীবনের পুরো সময়টা? হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, বেস বলতে মালা এবং ক্রাউন বলতে মুকুট। হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, আমার মুকুটে কি কোনো মালা নেই? নো ফ্লাওয়ার্স, কোনো ফুল নেই। নো গার্ল্যান্ডস গে, এবং কোনো পুষ্পমাল্য নেই। গার্ল্যান্ডস গে বলতে পুষ্পমাল্য অর্থাৎ ফুলের মালা। অল ব্লাস্টেড, সকল কিছুই কি বিস্ফোরিত হয়ে গেছে? সকল কিছুই কি শেষ হয়ে গেছে? অল ওয়াস্টেড, এবং সকল কিছুই কি নষ্ট হয়ে গেছে? কবি বলতেছেন যে আমার জীবনে সুখ ছিল যতক্ষণ পর্যন্ত না আমার দীর্ঘশ্বাস এটিকে শুকিয়ে ফেলেছে। আমার জীবনেও শস্য ছিল যতক্ষণ পর্যন্ত আমার অশ্রু এটি ডুবিয়ে রেখেছে। এই বছরটা কি শুধু আমার হারানোরই সময়? এবং আমার মুকুটে কি কোনো ফুল নেই? আমার মুকুটে কি কোনো মালা নেই? এবং আমার জন্য কি কোনো পুষ্পমাল্য নেই? সকল কিছু কি ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে? এভাবে কবি 1 থেকে 16 লাইন পর্যন্ত নিজের যে আক্ষেপ রয়েছিল, নিজের যে হতাশা রয়েছিল, সেটা তিনি ব্যক্ত করে তিনি স্বাধীনতা কামনা করেছিলেন। এখানে 1 থেকে 16 লাইনের মধ্যে তিনি স্বাধীনতা কামনা করেছিলেন। এরপরে 17 থেকে 26 লাইন পর্যন্ত কবির হৃদয়ে আশার সঞ্চয় হয়েছিল। সে লাইনগুলো হলো, নট সো, না তা নয়, মাই হার্ট, আমার হৃদয়, আমার অন্তর, বাট দেয়ার ইজ ফ্রুট, সেখানে এখনও ফল রয়েছে, এখনও সেখানে সুখ রয়েছে। অ্যান্ড দৌ হ্যাস্ট হ্যান্ডস, এবং আমার হৃদয় যে কোনো কাজ করতে এখনও সক্ষম আছে। অর্থাৎ কবি বুঝিয়েছেন যে আমি আমার যে জীবনের সুখ, যে জীবনের আনন্দটা আমি যে সময় লস করেছি, সেটা পুনরুদ্ধার করার ব্যবস্থা আমার এখনও আছে। রিকভার অল দ্য সাই ব্লাউন এজ,
রিকভার বলতে তিনি এটা পুনরুদ্ধার করবেন। অল দ্য সাই ব্লাউন এইস, তার যে দীর্ঘশ্বাসের ক্ষেত্রে দীর্ঘশ্বাসের জন্য সাই ব্লাউন এইজ বলতে টেন্ডার এজ, তার যে যুবক বয়স, তার যে গোল্ডেন এজটা চলে গিয়েছিল সেটাকে তিনি আবার রিকভার করে ফিরিয়ে আনতে পারবেন, তার সেটাকে সুখময় করে দিতে পারবেন। কিভাবে? অন ডাবল প্লেজার, না আগে যেটুকু আনন্দ করত তার দ্বিগুণ আনন্দ দিয়ে সেটাকে তিনি পরিপূর্ণ করে দিতে চান। তিনি বলতেছেন যে নট সো মাই হার্ট বাট দেয়ার ইজ ফ্রোট অ্যান্ড দাও হ্যাস্ট হ্যান্ডস রিকভার অল দ্য সাই ব্লাউন এইস অন ডাবল প্লেজার্স, যে তা নয়, আমার হৃদয় এখনও ফলে পরিপূর্ণ এবং আমার হৃদয় এখনও যে কোনো কাজ করতে সক্ষম, এবং আমি আমার পূর্ববর্তী যে জীবনটাকে লস্ট করেছি সেটাকে আমি এখনও রিকভার করতে পারি ডাবল প্লেজার দিয়ে। লিভ দ্য কোল্ড ডিসপুট বলতে বিবাদ বোঝানো হয়েছে। কবি বলতেছেন লিভ দ্য কোল্ড ডিসপুট, লিভ ত্যাগ করো, দায় তুমি, কবি নিজেকে বলতেছে যে তুমি ত্যাগ করো, কোল্ড মানে শীতল ঠান্ডা, ডিসপুট বিবাদ, অর্থাৎ তোমার অন্তরে যে শীতল বিবাদ রয়েছে সেটাকে তুমি ত্যাগ করো। অফ হোয়াট ইজ ফিট অ্যান্ড নট, কোনটা এটার যোগ্য এবং কোনটা এটা না, এই সকল বিবাদ যে তোমার অন্তরে রয়েছে সেটাকে তুমি ত্যাগ করো। ফরশেক দ্য কেস, ফরশেক এবং ত্যাগ করো দ্য কেস, তোমার খাঁচার মধ্যে যে দুঃখ রয়েছে, যে কষ্ট রয়েছে সেগুলোকে তুমি ত্যাগ করো। দ্য রোপ অফ স্যান্ডস, এবং বালির যে রোশনি রয়েছে যেটাকে দিয়ে তোমাকে এই শৃঙ্খলিত রূপের মধ্যে বেঁধে রাখা হয়েছে সেটাকেও তুমি ত্যাগ করো, তাহলে তুমি তোমার জীবনকে সুখময় জীবনের দিকে ধাবিত করতে পারবে এবং সেটাকে তুমি ডাবল প্লেজার দিয়ে উপভোগ করো। হুইচ পিটি থটস হ্যাভ মেড টু দি গুড কেবল টু ইনফোর্স অ্যান্ড ড্র অ্যান্ড বি দাই ল, এখানে কবি বলেছেন কোন সেই সুন্দর রোশনি দিয়ে তোমাকে বেঁধে রাখা হয়েছে এবং মেড টু দি গুড কেবল, এবং তোমার জন্য কোন সুন্দর কেবল দিয়ে বেঁধে রাখা হয়েছে, টু ইনফোর্স অ্যান্ড ড্র, তোমাকে ইনফোর্স করেছে অর্থাৎ তোমার উপর প্রয়োগ করেছে, বল প্রয়োগ করেছে বেঁধে রাখার জন্য, এই সকল নিয়ম কানুন মানার জন্য, অ্যান্ড বি দ্য ল, এবং কোন আইন প্রয়োগ করা হয়েছে। হোয়াইল দো ডিডেস্ট ওয়াইঙ্ক অ্যান্ড উডেস্ট নট সি, ওয়াইঙ্ক বলতে পলক বা চোখের টিমকিনে বোঝানো হয়েছে, যে হোয়াইল দো ডিডেস্ট উইঙ্ক, তুমি যখন চোখের পলক ফেলো, অ্যান্ড উডেস্ট নট সি, তখন সেই সময়টা তুমি দেখতে পারো না, অর্থাৎ তুমি যখন উকি মারো তখন তুমি কিছুই দেখতে পাও না। এরকম যখন নিয়ম কানুন, এরকম যে বাধা বিঘ্ন, এরকম যে কেবল দিয়ে তোমাকে আটকে রেখেছে, সেই কেবল, সেই নিয়ম কানুন, সেই বাধা সব কিছু উপেক্ষা করে তুমি সেগুলো ত্যাগ করে চলে আসো, তাহলে তুমি সুখময় জীবনের সন্ধানে এগোবে। অ্যাওয়ে টেক হিট বলতে চিন্তা ভাবনাকে বলা হয়েছে। অ্যাওয়ে টেক হিট, এবং চিন্তা ভাবনা যেগুলো রয়েছে সেগুলো থেকে দূরে চলে যাও। আউল অ্যাব্রড, আমি বাইরে বেরিয়ে যাব। কল ইন দাই ডেটস হেড দেয়ার, এবং কল ডাকো ইন দাই তোমার ডেটস হেড দেয়ার, সেখানকার যে মৃত মাথা রয়েছে, মৃত খুলি রয়েছে সেটাকে তুমি ডেকে আনো। টাই আপ, এবং বেঁধে রাখো দাই ফিয়ার্স, তোমার বাধাকে, অর্থাৎ কবি বলছেন যে তোমার যে নিয়মকানুন বাধা শৃঙ্খল দিয়ে তোমাকে বেঁধে রাখা হয়েছে সেগুলোকে তুমি ত্যাগ করে সেখান থেকে চলে আসো, এবং ট্রাই আপ দাই ফিয়ার্স, তোমার যে অন্তরে ভয় রয়েছে সেটাকে তুমি বেঁধে রাখো। হি দ্যাট ফরবিয়ার্স, এবং সে, এবং ফরবিয়ার্স বলতে পূর্বপুরুষ, সে এবং তোমার পূর্বপুরুষ, টু সুইট অ্যান্ড সার্ভ হিজ নিড ডিজার্ভস হিজ লোড, অর্থাৎ তুমি এবং তোমার পূর্বপুরুষ যারা এই শৃঙ্খলিত আইনের ভিতরে আবদ্ধ ছিলে
তারাই এটার যোগ্য, তারাই এই ফল পাওয়ার যোগ্য, অর্থাৎ তারাই এই আনন্দ উপভোগ করার যোগ্য। বাট অ্যাজ আই রেভড, কবি বলতেছে, যখন আমি রাগান্বিত হলাম, অ্যান্ড গ্রিউ মোর ফায়ার্স, এবং গ্রিউ এটাকে বৃদ্ধি পেল, মোর ফায়ার্স এবং খুবই ভয়ঙ্কর রূপে। যখন আমি রাগান্বিত হলাম এবং আমার রাগটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো, অ্যান্ড ওয়াইল্ড অ্যাট এভরি ওয়ার্ড, এবং আমার মুখের যে প্রত্যেকটি কথা বের হচ্ছিল সেগুলো বন্য কথার মতো, বন্য আচরণের মতো, মেথড। তখন আমার মনে হলো, আই হার্ড, আমি শুনলাম, ওয়ান কলিং, কেউ আমাকে ডাকতেছে, চাইল্ড, মৃদু স্বরে কেউ আমাকে ডাকতেছে, শিশু। অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড, এবং সাথে সাথে আমি উত্তর দিলাম, আমার প্রভু। কবি এই কবিতায় মূলত এটাই বুঝিয়েছেন যে মানব জীবনের যে শৃঙ্খলিত রূপ রয়েছে, যে গলাবন্ধনী রয়েছে, যে সীমাবদ্ধ জীবনযাত্রা রয়েছে, সেই জীবনযাত্রা এটা ভালোর জন্যই। কারণ প্রথমে কবি বলেছিল যে আমি খুব হতাশাবোধ করতেছিলাম এবং আমি এই শৃঙ্খলিত রূপ থেকে বের হয়ে যেতে চাচ্ছিলাম। কবি 1 থেকে 16 লাইনের ভিতর এটাই বুঝিয়েছেন এবং নিজেকে নিজে প্রশ্ন করতেছেন, আমার জীবনে কি কোনো সুখ নাই? আমার জীবনে কি কোনো ফসল নাই? আমার জীবনটা শুধু কাঁটায় ভরা, রক্তাক্ত, এরকম আক্ষেপ করতেছিলেন এবং প্রশ্ন করতেছিলেন। কিন্তু 17 থেকে 26 লাইনের মধ্যে কবির হৃদয়ে সঞ্চার হইল, সে আশার সঞ্চয় লাভ করলো এবং বলল যে আমি আমার যে টেন্ডার এজ, আমি আমার যে ব্লোন এজটা হারিয়েছি, আমি সেটাকে আবার ফিরিয়ে আনতে পারবো দ্বিগুণ আনন্দ দিয়ে। ডাবল প্লেজার, দ্বিগুণ আনন্দ উপভোগ করে আমি সেটাকে আবার ফিরিয়ে আনতে পারবো। 27 থেকে 36 লাইন এর ভিতর কবি তিনি সুপথ প্রাপ্ত হলেন এবং তিনি এখানে উল্লেখ করেছেন, যখন আমি আমার রাগকে দ্বিগুণ করলাম, আমার রাগ যখন হিংস্রতার রূপ নিল এবং সেটা যখন ক্রমাগত বেড়েই চলল, তখন আমার সৃষ্টিকর্তা আমাকে মৃদু স্বরে ডাকলেন, সন্তান, হে শিশু। তখন আমি সাথে সাথে উত্তর দিলাম, হে আমার প্রভু। এখানে কবি পারিপার্শ্বিক জীবনযাত্রার চাপ থেকে নিজেকে সরাতে আপ্রাণ চেষ্টা করেছেন এবং এই জীবনযাত্রা তার কাছে যেন গলাবন্ধনী হয়ে দেখা দিয়েছে। কবি গলাবন্ধনী প্রতীক দ্বারা একজন সংসার জালে বন্দি মানবের চিত্র অঙ্কন করেছেন। এটাই ছিল এই কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।